প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জটি মনে হয় নিয়ে নিয়েছেন। একনেক সভায় ৩৫,০০০ কোটি টাকার বিশাল মেগা প্রকল্প হাতে নিয়েছেন। এই পদ্মা ব্যারাজ নির্মাণ হলে বাংলাদেশের ২৪ জেলার পানি সংকট নিরসন হবে, যা ভারত এতদিন ফারাক্কা বাঁধ দিয়ে আমাদের পানির অভাবে এবং অন্য সময় পানিতে ডুবিয়ে মারত। পদ্মা ব্যারাজ হবে ভারতকে টেক্কা দেওয়ার বড় অস্ত্র, যার নির্মাণের দায়িত্ব যাচ্ছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীনের কাছে। বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ এবং সমতার ভিত্তিতে। পাশের দেশের যারা স্বপ্ন দেখছে বাংলাদেশের ভূখণ্ডকে দখল করবে, এদেশের আল্লাহু আকবারের তাকবীর শুনে তারা যেন পালাবার রাস্তা পর্যন্ত খুঁজে না পায়। বলো ঠিক কিনা? পশ্চিমবঙ্গ, সেখানে তারা উগ্র সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, করুক। আমরা দেখছি তারা যে পরিমাণে মুসলিম বিদ্বেষ নিয়ে এসেছে, যে পরিমাণে জ্বালাও পোড়াও করছে, খুন করছে, মানুষকে নির্যাতন করাটাকে বৈধ মনে করছে। আমরা একজন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই ধরনের মানবতা বিরোধী যে অপরাধগুলো, এগুলোতেও আমাদের মতামত দেওয়ার মতো সাহসিকতা আমরা দেখাতে পারছি না। সেটা তো পারছিই না, উপরন্তু আমাদের দেশকে নিয়ে, আমাদের দেশের সার্বভৌমত্বকে নিয়ে, সীমান্তকে নিয়ে যা ইচ্ছা তা বলে বেড়ানোর পরও যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে একটা রাজ্যের প্রধান বলেছে, সরকার তো বলেনি, তখন আমাদের জন্য এটা লজ্জার বিষয়। আমার হকার কার্ডও দরকার নাই, ফুয়েল কার্ডও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, খালি গালির কার্ড দিয়ে একটা খালি গালি দিমু। ২৮ লক্ষ কোটি টাকা তো আমার দেশ থেকে বাইরে পাচার হয়ে আছে। সংসদে তো আমরা জানতে চেয়েছিলাম এই পাচার রোধে কি ব্যবস্থা নিয়েছেন। পাচার রোধে ব্যবস্থা নাই। পাচারকারীর সবচেয়ে বড় দোষর এস আলম, তাকে ফিরিয়ে নিয়ে এসে এবং তাকে এখন ব্যাংকে বসানোর জন্য সমস্ত প্রক্রিয়ার সাথে সরকার জড়িত থাকছে। এই পর্যন্ত যারাই আইছে, বাংলাদেশ মানে সুন্দরী রমণী, যারাই পাইছে এই দেশরে দর্শন করতে, এই দেশরে কেউ ভালোবাসে নাই, আর এই সামনেও ভালোবাসবো না। বিএনপি খুব আরামে আছে, আরাম ছুটাবে যখন পাবলিক চিকন মেশিনে ঢুকাবে। নরেন্দ্র মোদীর অবৈধ সন্তান শুভেন্দু অধিকারী ভারতে ক্ষমতায় আসার পরেই একের পর এক ইসলাম বিদ্বেষী নিয়ম কানুন চালু করে দিয়েছে। কারণ নরেন্দ্র মোদীর অবৈধ সন্তানের শুভেন্দু অধিকারী কুলাঙ্গার বাস্টার্ড, একদম খাঁটি ইসলাম বিদ্বেষী। মুসলিমদের দেখলে ওর তলায় জায়গায় বেজায়গায় ধাউ ধাউ করে আগুন জ্বলে। দর্শক, ইতিমধ্যেই ভারতের ভিতরে যেহেতু আসন্ন আর অল্প কয়েকদিন, 12 থেকে 13 দিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা, তো এখন কুরবানির জন্য গরু বেচাকেনা হচ্ছে। ভারতে দেখলাম অলরেডি আইন করে দিয়েছে, সরকারের অনুমতি ব্যতীত গরু কেনা বেচা এবং জবাই করা সম্পূর্ণ নিষেধ। কেউ যদি সরকারের অনুমতি ছাড়া বা আইন ছাড়া যদি কেউ কাজটা করতে যায়, তাইলে তাকে 6 মাসের জেল এবং তার জন্য মোটা অঙ্কের কিছু টাকা জরিমানা করা হবে। এবার আসুন, শুভেন্দু অধিকারী সরকারে আসার পরে যেই ক্ষমতার বলে যেই মুসলিম বিদ্বেষী আইন করছে, একটা জিনিস মনে রাখবেন, হিন্দুরা গরুকে বা গাভী গরুকে মা বলে ডাকে, আইডিয়া গরুরে কিন্তু ভাই বাপ বলে না, বুঝছেন? সেই যে মা বলে যে ডাকে, তারা মনে করেন যে এই আমরা মুসলমানরা জবাই করে কুরবানি দেই, এই গরুর গোশত খাই, এটা দেখে তাদের জায়গায় বেজায়গায় আগুন জ্বলে। এখন কথা হলো, তারা কিন্তু এইটা লালন পালন করে এবং লালন পালন করে ওইটা আবার বিক্রি করে। ওরা জানে যে মুসলমান কিনে নিয়ে জবাই করবে, তাহলে বিক্রি করে কেন? কারণ ওই যে টাকার জন্য, মানে বদমাইশের জায়গায় পায় না। ওরা নিজেরা লালন পালন করে, ওইটা আবার বেচে দেয় মুসলমানের কাছে। ওরা জানে মুসলমান ওখানে মারে জবা করবে, তাহলে বেচিস কেন? এখন যেহেতু ওই বিজেপি সরকারের শুভেন্দু অধিকারী ভারতে এই গো জবাই করা বা গরু বেচা কেনা বন্ধ করে দিয়েছে, তাহলে যেই সমস্ত কৃষকেরা, যারা ভারতে, যে সমস্ত গোয়ালেরা যারা ভারতে গরু লালন পালন করে, হাজার হাজার গরু আছে যাদের, এখন বোঝেন তাদের অবস্থা কি। একটা ভিডিওতে দেখলাম তারা বলতেছে, শুভেন্দু ভালো করছো, তুমি এই গো মাতা হত্যা করা বন্ধ করছো, ভালো কথা, তো আমাদের চাকরি দিয়ে দাও, চাকরি দাও। যারা গরু লালন পালন করছে, গরুর গোবর লাগছে, তাদের ধরে নিয়ে তুমি পার্লামেন্টে চাকরি দিয়ে দাও। ঠেলা বুঝবে ভাই, ঠেলা বুঝবে। এতদিন ভারত থেকে মনে হয় বাংলাদেশে গরু আইছে না, ওইগুলো বেছে বেছে ওরা খাইছে না, মানে মারে বেচতে পারে কিন্তু মারে খাইতে পারে না। এবার আসুন, এখন তারা কিন্তু খাসির গোশত খায়। আচ্ছা, এই যে গরু, ওটা একটা পশু, ওরা বলে যে জীব হত্যা মহাপাপ, তাইলে গরু যদি একটা জীব হয়, খাসি কি জীব না? তো ওরা ওই খাসি খায় কেন? ওরা পাঠা খায় কেন? ওরা ভেড়া খায় কেন? মানে সব হলো শয়তানি, বুঝছেন? সব শয়তানি। যাই হোক, এই ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীকে একদম টাটকা জবাব দিচ্ছে বর্তমান বাংলাদেশের সরকার, জনাব তারেক রহমান। কিভাবে দিচ্ছে?
পদ্মা ব্যারেজ তৈরি করছে। এই বিশাল বড় একটা প্রকল্প কিন্তু কি বলে আপনার জনাব তারেক রহমান হাতে নিয়েছে, হ্যাঁ। এবং এই কাজটা করাবে কাদেরকে দিয়ে, কাদের মাধ্যমে? চীনের মাধ্যমে। এখন এই পদ্মা ব্যারেজ যদি চীনের মাধ্যমে কাজ করে, চীন হলো ভারতের একদম এইরকম টাটকা শত্রু। আমরা যখন জনাব তারেক রহমান বাংলাদেশে আসলো, সবাই একের পর এক বললাম বা বিশ্লেষকরা বলল যে নরেন্দ্র মোদীর কিছু কথা শুনে তারেক রহমান দেশে পাড়া দিয়েছে এবং তার সাথে যুক্তি পরামর্শ করে দেশে এসেছে। এখন যদি তাই হয়ে থাকে, জানি না নরেন্দ্র মোদী তাকে কি বলেছিল, কিন্তু এখন যেই সমস্ত কাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে তাতে তো নরেন্দ্র মোদীর অলরেডি পাশায় আগুন ধরে যাচ্ছে। তারা তো অলরেডি বলা বলে শুরু করবে চীনের সাথে হাত মিলিয়ে কাজ করছে, তার মানে তো তাদেরকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে আমাদের দেশের সরকার। তো দর্শক, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। যাই হোক, কথা বাড়াবো না। ভিডিও শুরুতে যেহেতু অনেকগুলো ভিডিও দেখেছেন, আর আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়ে একটা লাইক দিয়ে মূল ভিডিওতে চলে যাই। পদ্মা ব্যারেজ কি, এটি কোথায় নির্মাণ করা হবে, এটি করলে কতটুকু সুফল পাবে বাংলাদেশ এবং ভারতকে কতটা দাঁত ভাঙা জবাব দেওয়া যাবে? বাংলাদেশের প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর উপর নতুন একটি ব্যারেজ নির্মাণ করতে যাচ্ছে সরকার। মেগা এই প্রকল্পটি আগামী ৭ বছরে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। পদ্মা ব্যারেজ নামের এই উন্নয়ন কর্মসূচির প্রাথমিক লক্ষ্য দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের মৃত পায় ৫টি নদী পুনরুজ্জীবিত করা। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীগুলোর আশেপাশের ২৪টি জেলার পানি সংকট নিরসন হবে, যার ফলে প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরিয়ানী। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে ওই অঞ্চলে ব্যাপক খরা পরিস্থিতি তৈরি হয় এবং পদ্মা নদীর সঙ্গে যুক্ত অন্যান্য নদী শুকিয়ে যায়। এর ফলে নদী তীরবর্তী এলাকায় লবণাক্ততা দেখা দেয়। অন্যদিকে বর্ষা মৌসুমে কোথাও কোথাও জলাবদ্ধতাও তৈরি হয় বলে জানান মন্ত্রী। সব দিক বিবেচনায় এই প্রকল্পটিকে আমরা বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ইশতেহারে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। সেটা বাস্তবায়নের জন্য এই প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে। বুধবার একনেক সভা শেষে সাংবাদিকদের বলেন মিস্টার অ্যানি। চায়না এম্বাসির এক বড় কর্মকর্তা আজকে ডাকসুতে গিয়ে হাজির, গিয়ে সাদিক কাইয়ুমকে নববিবাহের জন্য ফ্লাওয়ার দিয়ে স্বাগত জানিয়েছে। সাদিক কাইয়ুমকে স্পেশাল ধন্যবাদের পাশাপাশি ডাকসুর সাথে তিনি একটা মিটিং করেছেন। 15 সদস্যের ডাকসু নেতাদেরকে চায়নাতে রাষ্ট্রীয় আমন্ত্রণ জানিয়েছেন। এখন তারা সিদ্ধান্ত নিয়েছেন 15 জন তারা চায়নায় রাষ্ট্রীয় সফরে যাবেন। বাংলাদেশের সরকারের কোনো অংশ নয় ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু চায়না কেন, এম্বাসি কেন? ডাকসুতে যা একবার, জামাতের আমিরের কাছে যা আরেকবার, যতটা বিএনপি সরকারের কাছে যাচ্ছে তার চাইতে বেশি কিন্তু কোনো না কোনোভাবে আমি দেখছি বিরোধী দলের কাছে চায়না যাচ্ছে। আপনারা দেখেছেন ঈদের আগে রমজান মাসে চায়নার গিফট দিয়েছে জামাত আমির, চায়না এম্বাসি সেক্টর মিলে জামাত আমিরের ঢাকা 15 আসনে। অপরদিকে ডাকসুতে কিন্তু এটা প্রথমবার নয়, কয়েকবার চায়না অ্যাম্বাসেডর গিয়েছেন, কয়েকবার চায়না অ্যাম্বাসেডর তাদেরকে চায়না অ্যাম্বাসিতে দাওয়াত দিয়েছেন, খাওয়াইয়েছেন। তাদের সাথে এত সখ্যতার পিছনে কারণটা কি? বিএনপির সাথে কেন এত সখ্যতা হচ্ছে না? আপনি কি মনে করছেন? কিছুক্ষণ আগে সাংবাদিকদের সামনে ডাকসু জিএস ফরহাদ হোসেন কথা বললেন। সাংবাদিকদেরকে বললেন ডাকসু জিএস যে আমরা নির্বাচিত হওয়ার 1 মাস পরে যেই স্থানগুলোতে এসি লাগানো দরকার সেই এসির ব্যবস্থা ফান্ড আমরা এনেছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ড নয়, আমরা বাহির থেকে অনুদান এনেছি। কিন্তু এটা যখন ফিটিং করতে গিয়ে প্রশাসনের অনুমোদন চাচ্ছি, সেই অনুমোদন পেতে আমাদের 5 মাস সময় লেগেছে। 5 মাস সময় লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদন পেতে। এরপরে দেখেন আজকে শনিবার তারা একটি বাস, শনিবারের জন্য ছুটির দিনে বাস সার্ভিস চালু করেছে, উদ্বোধন করেছে, জিলাপি হয়েছে, আনন্দঘন পরিবেশে। কিন্তু এই বাস সার্ভিস চালুর জন্য আমরা দেখতে পেয়েছি বিসি সহ, প্রবিসি সহ, রেজিস্ট্রার সহ তাদের সাথে কত বাক বিতণ্ডা হয়েছে ইতিমধ্যে। সবকিছু কিন্তু মিডিয়ায় চলে আসছে। আর মিডিয়ায় আসার কারণে ছাত্র দলের জনপ্রিয়তা যেখানে বাড়ার কথা, মানুষের হৃদয় থেকে কিন্তু আতঙ্কিত বাড়ছে। ছাত্রদল যদি এই ক্ষমতা নিয়ে যা, তাহলে ডাকসুতে শিবির যা করছে তা থেকে বঞ্চিত হবে হাজার হাজার শিক্ষার্থীরা, হাজার হাজার ছাত্রছাত্রীরা। ভালো মানুষের সাথে ভাই উপরওয়ালা থাকে। হ্যাঁ ভাই, ভালো মানুষের সাথে উপরওয়ালা থাকে। আপনি ভালো কর্ম করবেন, ভালো ফল পাবেন। এই যে একজন রাজকন্যা পাওয়া গেল, শুধু রাজকন্যা না, রাজকন্যার সাথে ধরে নেন রাজত্ব পাওয়া গেছে। কপাল লাগে ভাই, ভালো মানুষ বলেই এটা উপরওয়ালা উপহার দিছে। দেখেন সেই বাড়ি কোথায়? খাগড়াছড়িতে। খাগড়াছড়ির সদরে ওনার বাবার একটা কাপড়ের দোকান আছে, ছোটখাটো একটা ব্যবসা, বুঝেনি তো? ওইখানকার এতিমখানার মাদ্রাসাতে লেখাপড়া কইরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসা এখানকার নেতা হওয়া। হ্যাঁ ভাই, এটা চারটিখানি কথা না।
ডক্টর ইউনূসের সরকারের আমলে আমরা কি দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারাগুলা একদম বদলায় দিছে না। এখানে মাদকের আড্ডা ছিল, এখানে আকাম কুকাম হইয়া বেড়াইতো, এখানে লোকজন ধইরা নিয়ে জিম্মি কইরা টাকা আদায় করতো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানের রাস্তা দিয়ে যাইবার সময় সন্ধ্যার পরে ঠেক দেওয়া হইতো। এরকম অপকর্ম সারাক্ষণই চলতো। সব কিছু তো বন্ধ করে দিল, 5টা বিশ্ববিদ্যালয়ের চেহারা বদলায় দিল। আমরা ধীরে ধীরে সাদেক কায়েমকে চিনতে লাগলাম। এই সাদেক কায়েম কিন্তু এই জুলাই অভ্যুত্থানের সাথে ভাই অঙ্গাঙ্গি ভাবে জড়িত, সামনে আসে নাই। এই যে 8 দফা লেখা দিছিল, 1 দফা লেখা দিছিল, পিছন থেকে কে লেখা দিছিল? এই সাদেক কায়েম। তখন তার নাম সাদেক কায়েম না সালমান, এরকম একটা নাম দিয়ে চলতো, সালমান। ওই ছদ্মনাম, ওই যে গুপ্ত, যাদেরকে গুপ্ত বলেন, সেই গুপ্তদের কারণেই কিন্তু 5ই আগস্ট, হ্যাঁ সেই গুপ্তদের কারণেই 5ই আগস্ট। আর 5ই আগস্টের কারণে এখন অনেকেই ক্ষমতার মধ্যে চলে আসছে, অনেকে ক্ষমতা ভোগ করতেছেন। কিন্তু অবদান ছিল কাদের? যাদেরকে আমরা এই বিয়েতে দেখতে পাইলাম। এই বিয়েটা পুরাইটাই তো ভাই একটা জুলাই হয়ে উঠছিল, পুরো বিয়েটাই ভাই একটা জুলাই হয়ে উঠছিল। হ্যাঁ ভাই, আমি জুলাইকে দেখতে পাইছি এই বিয়ের মধ্যে। এই বিয়েতে যারাই আসছিল মেহমান, এরাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত। এই বিয়েতে শুধু দেখি নাই কাদেরকে জানেন? আওয়ামী লীগের কোনো চেহারা দেখি নাই, বহু রকম ভাবে খুঁজছি আমি, কোনো আওয়ামী লীগ ছিল না, বাকি সবাই ছিল। আমাদের ইশরাক সাহেবও গেছে ভাই, হ্যাঁ ওনাকেও দেখলাম, এবং বিএনপির আরো অনেক বড় বড় নেতারা গেছে। শুধু কি বিএনপির, বাংলাদেশে যত বড় বড় দল আছে ভাই, বাংলাদেশের যতগুলা দল আছে সবাই গেছে ভাই। ডক্টর শফিকুর রহমান স্যার গেছে, আল্লামা মামুনুল হক সাহেব গেছে, এবং দেখেন বাংলাদেশের যতগুলো এম্বাসি আছে এই এম্বাসির প্রতিনিধিরাও গেছে। সৌদি আরব থেকে সাদেক কায়েমকে একটা গিফট দেওয়া হয়েছিল, গাড়ি গিফট শোনা যাচ্ছে, সেটা উনি নেয় বলছে যে এটা খরচ আমি চালাইতে পারুম না। হ্যাঁ, কেন পারবে না? কারণ উনি ছাত্র। ও মজার কথা, ওই যে প্রিসিলা মামুনি আমেরিকায় থাকে, সে একটা স্ট্যাটাস দিছে যে সাদেক কায়েম তো লেখাপড়া করে, উনি তো কোনো চাকরি করে না, উনি এত টাকা পাইলো কই? এই বিয়াতে যে এত খরচ হইলো, এত টাকা পাইলো কই? এই প্রশ্ন শুধু প্রিসিলা না, অনেক পত্রিকার মধ্যে দেখলাম এই ধরনের প্রশ্ন চলে আসছে। বহু ধনীর বিয়া তো দেখছি ভাই, বহু ধনীর বিয়া দেখছি এই বাংলাদেশে। আবার এই যে আম্বানির ছেলের বিয়ে দেখলেন না, শাহরুখ খান সব খানকে নিয়ে নাচাইলো, বস্তায় বস্তায় টাকা ঢাইলা দিল। এই মিডিয়াতে প্রচারের জন্য মিডিয়ার পিছনেও খরচ করছে ভাই কোটি কোটি ডলার, কারণ প্রচার করতে চাইছে। আর সাদেক কায়েমের এটা অটো প্রচার হয়েছে, অটো, দেশে এবং বিদেশে সব জায়গায়, আন্তর্জাতিক মিডিয়া তো ভাই এই বিয়ের খবর চলে আসছে। কারণ কি জানেন? কারণ একটাই, ওই যে ইসলামিক ছাত্র শিবির, ওই নামটা পিছনে আছে সাদেক কায়েমের। ওই নামটার ওজন অনেক বর্তমান বাংলাদেশে এবং আন্তর্জাতিক মিডিয়াতে। সবাই ফলো করে তো এই ছাত্র শিবিরকে। উপমহাদেশে খুঁজা বেড়ান, এরকম একটা প্রতিষ্ঠান পাবেন না ছাত্র শিবিরের মতো। এখানে আউল ফাউল ছেলে পেলে পাবেন না, সবাই মন ওই লেখাপড়ার দিকে, সবাই মন ওই ভালো কাজের দিকে। যার জন্য দেখেন না উপরওয়ালা কত বড় উপহার দিল। ভালো কর্ম করবেন, উপরওয়ালা আপনাকে উপহার দিবেই। যার জন্য সাদেক কায়েম পাওয়া গেল এই উপহার। ডাক্তার ওয়াইফ, কিন্তু তার ওয়াইফ ডাক্তার কিন্তু, এবং তার বাবাকে সে কন্যার বাবা। হ্যাঁ ভাই, রাজা রাজা। এই দেশের ব্যবসায়ীদের মধ্যে ধরেন, এই দেশে আপনি ব্যবসায়ী যদি হিসাব করতে যান, 100 জনের নাম দেখেন, তার বাবার নাম চলে আসবে প্রথম দিকে। অনেক ধনী লোক, বড় শিল্পপতি, তার একমাত্র কন্যা। হ্যাঁ ভাই, রাজকন্যা পাইছে তো, সঙ্গে যদি ইচ্ছা করে ওই রাজ্য নিতে পারবে। হ্যাঁ, রাজ্য নিতে পারবে, কিন্তু সাদেক কায়েম নিবে না। যেমন গাড়ি ফেরত দিয়ে দিল, গাড়ি নিল না, তেমনি ভাই সেই রাজকন্যার রাজ্য নিবে না। এমন একজন ধনী লোকের মেয়েকে বিয়ে করছে, আর আপনারা জিজ্ঞাসা করেন টাকা পাইলো কই? এই যে মামুনি প্রিসিলা, তুমি তো আমেরিকা থাকো, জানো না বাংলাদেশের বিয়ে শাদীর সিস্টেমটা তো জানো না। সিস্টেমটা জানতে হবে, তাইলে টাকাটা কই থেকে আসছে বুঝতে পারবা। সাদেক কায়েম ছিল বর যাত্রী। হ্যাঁ, বর যাত্রী, শুধু বর যাত্রী, তার মেহমান নিয়ে গেছে, আর যাবার সময় বউয়ের জন্য কিছু উপহার কিনা নিয়ে গেছে। বাকি যা দেখছো না অ্যারেঞ্জমেন্ট খরচ, সেই রাজার কন্যার জন্য রাজা নিজে করছে, সে ব্যবসায়ী নিজে করছে এই খরচ। এইটাই সিস্টেম এই দেশের। এরপরে যদি সাদেক কায়েম বউ ভাত খাওয়ায়, সেটা সাদেক কায়েমের খরচ। তখন প্রশ্ন করা যাবে এত টাকা পাইলো কই? আর এত টাকা পাই কই থেকে জানো? কারণ তাদের সঙ্গে বড় ভাইদের, মুরব্বীদের সম্পর্কটা অন্যরকম। অন্য দলে, এই যে রাজনীতি দলের মধ্যে দেখেন না নেতা আর কর্মীর সম্পর্কটা কি ভাই? লেনদেনের সম্পর্ক, লেনদেনের সম্পর্ক তাদের মধ্যে। কারণ নেতার যখন মিছিল লাগবে, কর্মী তখন ওই যে লোকজন জোগাড় করে, ওইখানে টাকা দিতে হয়, ওই টাকার সম্পর্ক। আর এখানে ইসলামিক ছাত্র শিবিরে, জামাতে ইসলামে বড় ভাইদের সঙ্গে ছোট ভাইদের সম্পর্কটা কিন্তু সেই টাকার সম্পর্ক না, মিছিলের লোক জোগাড় করার সম্পর্ক না, গাড়ির পিছনে পিছনে দৌড়াইবার সম্পর্ক না। এই সম্পর্ক রক্তের চেয়েও বেশি, আপন মায়ের পেটের ভাইয়ের চেয়েও বেশি, সুখে দুঃখে সবসময় জড়িত থাকে। এই ছাত্র শিবিরের মধ্যে, ইসলামিক ছাত্র শিবিরের মধ্যে অনেকেই লেখাপড়া করে। কিভাবে লেখাপড়া করে? ওনাদের নিজস্ব একটা ফান্ড আছে। যদি আপনি ভালো ছাত্র হন, শুধু দেশে না বিদেশেও পাঠিয়ে দিবে তো আপনাকে। বিদেশ থেকে আপনাকে উচ্চ শিক্ষা দিয়ে এই বাংলাদেশে নিয়ে আসবে, বিদেশে রাখবে না, এই দেশে নিয়ে আসবে। এটা হঠাৎ করে না, আজ থেকে আরো 25-26 বছর আগে থেকে ইসলামিক ছাত্র শিবির এই পথে হাঁটতেছে। বহু আগে থেকে বুঝতে হবে, ওই টাকার হিসাব যে চান, আপনাদের একটু লজ্জা করে না? কিছুদিন আগেই তো একটা বিশাল বড় বিয়ে গেছিল, সেই বিয়েতে মাননীয় প্রধানমন্ত্রীও গেছে। কি বিশাল আয়োজন! আন্দালিব পার্থ, ওনার মেয়ের বিয়ে হয়েছে।
কই কেউ তো লিখলেন না, টাকা পাইলো কই, কই থেকে এত টাকা আনলো, এই যে বিশাল আয়োজন বিশাল দাওয়াত করলো, এত টাকা পাইলো কই, এগুলো কোনো প্রশ্ন করছেন? করেন নাই। এখন কেন করতেছেন? কারণ ওই যে গরিবের ঘরের ছেলে ও আইসা এমন জায়গায় পৌঁছায় গেল, জলে জলে চারিদিকে পোড়া গন্ধ পাইতেছি, চারিদিকে পোড়া গন্ধ জ্বলতেছে, তো শুধু আরো জ্বলবেন সামনে। ভাই পুরা বিয়া বাড়িটা হয়ে গেছিল কি জানেন? জুলাই। হ্যাঁ, আমার তো মনে হইতাছিল জুলাই আবার ফিরত আসছে, সবগুলাই চেনা মুখ। হ্যাঁ, সবাই মিলে কি আনন্দ ফুর্তি করতেছিল। নাসরুদ্দিন পাটোয়ারি দেখেন, ওই যে কইছি না তেরা, ওই তেরা যায় ওইখানে আবার স্লোগান দিতেছে, গোলামি না আজাদি, গোলামি গোলামি, গোলামি মুবারক, গোলামি জিন্দাবাদ। কারণ ওই যে বইয়ের গোলামি করতে হয়, বিয়ের পর বইয়ের গোলাম হইতেই হবে, সে যেই হোক না কেন বইয়ের গোলাম হইতে হবে, সেটা নিয়ে মজা করতেছে। আর আমরা সাধারণত বিয়ে বাড়িতে যেসব গান বাজনা শুনতাম, নাচানি কুদানি কত রকম কিছু দেখতাম, সেগুলা কি এখানে ছিল? না। তারপরও গান ছিল, কিন্তু সেই গানগুলা কি ইসলামিক গান। মন ভইরা গেছে। পুরো বিয়েটা দেখবেন এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, পুরো বিয়েটা পার্ট বাই পার্ট এই সোশ্যাল মিডিয়াতে রিলিজ করবে। এই বিয়েটা টোটালটা একটা সিনেমার মতো হয়ে গেছে। ইসলামিক রীতিনীতি মাইনা কিভাবে বিয়ে হয় সেটা এই সাদেক কায়েমের এই বিয়েতে ফুইটা উঠছে, একদম ফুইটা উঠছে। এই বিয়ে অনেকদিন মানুষের মনে থাকবে। আগামীতে যারা বিয়ে শাদী করবে দেখবেন এই বিয়েকে ফলো করবে। বিয়ে বাড়ির ফুটেজগুলোর মধ্যে সবাই মুখ দেখতেছিলাম, শুধু একটা মুখ নাই, আমাদের হাদির মুখটা নাই। হাদি যদি বেঁচে থাকতো এই বিয়েতে কত আনন্দ যোগ করতো। দেখেন ওরা কিন্তু হাদিকে ভুলে নাই। বলছি না, পুরা বিয়েটাই ভাই একটা বার্তা দিয়ে দিছে, জুলাইয়ের একটা বার্তা দিয়ে দিছে যে জুলাইয়ের আমরা বেঁচে আছি। বিয়ে বাড়ি থেকে সবাই চলে আসলো হাদির কবরস্থানে, ওইখানে কবর জিয়ারত করলো সবাই মিলা। কেউ কিন্তু হাদিকে ভুলে নাই। বারবার মনে পড়তেছিল হাদিকে। আহারে, হাদি থাকলে কতই না আনন্দ করতো। কত অল্প বয়সে চলে গেল, কত অল্প বয়সে, কি বা বয়স হয়েছিল, ছোট্ট একটা বাচ্চা রেখে গেছে। শুধু হাদির অভাবটুক ছাড়া পরিপূর্ণ ছিল এই বিয়েটা। দোয়া রইল সাদিক কায়েমের জন্য, তার বউর জন্য। তাদের সুখী জীবন কামনা করি, উপরওয়ালা যেন তাদেরকে সুখী রাখে। এবং এই সাদিক কায়েম কিন্তু জাতির জন্য একটা সম্পদ, এটা মাথায় রাখেন। জাতির সম্পদ, এটা আপনারা বুঝতে পারবেন কিছুদিন পরই। এমন একজন নেতার দরকার আছে ভাই, এই দেশের দরকার আছে। এবং আগামীতে ফিউচারে দেখবেন এই ইসলামিক ছাত্র শিবির এই দেশকে পরিচালনা করবে। তাদের মাঝ থেকে উঠে আসবে এমন একজন যে এই দেশের হাল ধরবে। এটা মন বলতেছে। আপনাদের মন কি বলে একটু লেখা জানাবে। গাঁজা সেবন না করলে নাসিরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না, এটা বললেন আমাদের বড় ভাই রাশেদ খান ভাই, যিনি এখন বিএনপি পন্থী নেতা, আগে গণ অধিকার ছিলেন বা একসময় ছাত্র অধিকার ছিলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই আমার এখন তো পার্টি মেট, দারুন নাজাত মেট, দারুন নাজাতের রিয়াজুজ্জান্নাত 12 মেট। তো এখনকার সময় নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইয়ের সাথে আমার 4-5 বার দেখা হয়েছে আর কি, পার্সোনালি। বড় হাই হ্যালো। তো এই 4-5 বার দেখার ভিতরে তার সাথে আমার একান্ত বসা হয়েছে, আলাপ হয়েছে, যেহেতু আমি দারুণাতে তার ছোট ভাই, তার হলের ছোট ভাই। তো এর ভিতরে আমি তাকে কখনো গাঁজা খাইতে দেখিনি, এটা হচ্ছে স্টেটমেন্ট। এখন প্রশ্ন হতে পারে গাঁজা খাইলে সে কি তোমাকে দেখাই খাবে কিনা। হলের ছোট ভাই এবং তার পার্টির ছোট ভাই এবং তার দারুণাতের ছোট ভাই, সে যদি গাঁজা খেয়েই থাকে তাহলে ছোট ভাইয়ের সামনে একবারে তো আর ছোট না, মানে সেনের ছোট ভাই তো খাইতেই পারে। তো ওটা আমি কখনো দেখি নাই। কিন্তু রাশেদ ভাইকে আমি দেখেছি না গাঁজা খাইতে না। রাশেদ ভাইকে আমি দেখেছি সেই 18-19 সালে নূর ভাইয়ের সাথে থেকে আন্দোলন সংগ্রাম করতে স্বৈরাচারের একাধিকবার তিনি মাইর খাইছেন। আপনাদের মনে আছে কিনা, ডাকসুর ভিতরে আটকাইয়া, তারপরে রাশেদ ভাই, নূর ভাই, আক্তার ভাই ছিল কিনা আমার মনে নেই, এরকম আরও কয়েকটা ম্যান তাদেরকে মানে ডাকসু ভিতর থেকে আটকাইয়া, খেচিকেটে আটকাইয়া, চেয়ার দিয়া মাইরে টাইরা মনে করেন যে মেরে ফেলার অবস্থা। তো সে সময় কিন্তু আক্তার ভাই, রাশেদ ভাই, তিনি কিন্তু কান্নাকাটি করে বলছে যে আমাদেরকে বাঁচাও ভাই, আল্লাহ আমাদেরকে মেরে ফেলতেছে, মারতেছে, এরকম একটা ব্যাপার কিন্তু ছিল। তো যেটা বুঝতে চাচ্ছি যে রাশেদ ভাইকে আমি একটা সময় দেখেছি যে এই স্বৈরাচারের এগেনিস্টে আন্দোলন সংগ্রাম কথা বলতে গিয়া হিউজ পরিমাণ রাশেদ ভাই সহ, নূর ভাই সহ, ওই সময় যারা ছাত্রলীগের করতো, ওই সময় যারা স্বৈরাচারের এগেনিস্টে কথা বলতো, তারা কিন্তু হিউজ পরিমাণ মাইর খাইছে। তো এখন যেটা বলতে চাই যে তার ভাষ্য মতে রাশেদ ভাইয়ের সাথেও আমি নিজেও একসময় আন্দোলন সংগ্রাম করেছি। রাশেদ ভাইয়ের সাথে বলতে নূর ভাইয়ের কাছে যাইতাম, নূর ভাইয়ের সাথে একসময় 18 সালে আন্দোলন সংগ্রাম করতাম টিএসসিতে, শাহবাগে আবরার ফাত হত্যার বিরুদ্ধে এগেনিস্টে যখন আমরা, মানে তার পক্ষে যখন আমরা বিচার চাইছিলাম, স্বৈরাচারের এগেনিস্টে যখন আমরা বিচার চাইছিলাম তখনকার সময়। তো এখন যেটা হইল, তার কথার অভিযোগকে প্রাধান্য দিয়া যে নাসিরুদ্দিন পাটোয়ারি গাঁজা খায়, সেটাকে, তার কথাকে হামদকে জয়যুক্ত করাইয়া আমরা যদি ধরে নিই নাসিরুদ্দিন পাটোয়ারি রাশেদ ভাইয়ের কথা অনুযায়ী সে গাঁজা খায়, তবে এই গাঁজা খাওয়া মানুষগুলো এই বাংলাদেশে ইম্পর্টেন্স, গুরুত্ব অনেক বেশি। কেন অনেক বেশি? আপনি দেখবেন যে কসবাতে, যদি ভুল না করে থাকি, যে 2 জন কিছুদিন আগে, আজকেও লালমনিরহাটে একজনকে মানে হচ্ছে গিয়ে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তারা হচ্ছে গুলি করে মেরেছে। এবং এর আগে যে 2 জন আমাদের দেশি মানুষকে, বাংলাদেশিকে যে গুলি করে মারা হইলো, সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি দেখেন বিবেকের তাড়নায় নিজেকে আর আটকাইয়া না রাখতে পারার দায়বদ্ধতার জায়গা থেকে তিনি কিন্তু ছুটে গেছেন ওই মানুষের বাড়িতে, ওই মানুষের কাছে, এবং সেখানে গিয়ে কিন্তু স্ট্রং তিনি প্রতিবাদ জানাইছেন। তাহলে
এই গাঁজা খাওয়া মানুষগুলো অনেক দরকার না বাংলাদেশে? যে সীমান্তে আমাদের ভাইদেরকে গুলি করে মারা হয়। এখন প্রশ্ন হতে পারে, তো রাত 12টার সময় সীমান্তে কাজ কি? সীমান্তের পাশেই কেন যাব? ভাই সীমান্তে কাজ কি রাত 12টার সময় কেন গেছে, এইটা যারা যাচ্ছে, যে গেছে তিনি উত্তর ভালো দিতে পারবে। কিন্তু কাঁটাতারের পাশে গেলে গুলি করে মেরে ফেলতে হবে। তা আমার কথা হচ্ছে যে কি জন্য কাঁটাতারের পাশে গেল, রাতে গেল, কেন গেল, এই প্রশ্ন উত্তর যারা গেছে তারা এবং তাদের পরিবারই ভালো দিতে পারবে। কিন্তু কথা হচ্ছে যে কাঁটাতারের পাশে গেলে তাদেরকে গুলি করে মেরে ফেলতে হবে। গুলি করে মেরে ফেললো, ধরেন বিএসএফ গুলি করে মেরে ফেললো, ওই মানুষটাকে কি আর মানে আইন নাই দেশে, ওই দেশে কিংবা এই দেশে কোনো দেশে আমাদের আইন নাই, মানে গুলি করে মেরে ফেলাটা সমাধান। তা সেই এবং এই নাসিরুদ্দিন পাটোয়ারি দেখবেন যে অনেক আগে একা আন্দোলন করেছে সীমান্ত হত্যার বিচার চাই বা সীমান্ত হত্যা বন্ধ হোক সেই জায়গা থেকে। সো রাজনৈতিক দ্বিমত পুঁতি মানে হচ্ছে গিয়া মত পার্থক্য থাকতেই পারে রাশেদ ভাইয়ের কাছে। তো রাশেদ ভাইয়ের কথার উপর ডিপেন্ড করে যে যদি রাশেদ ভাইয়ের কথা অনুযায়ী নাসিরুদ্দিন পাটোয়ারি গাঁজা খেয়েই থাকে, তাহলে এই গাঁজা খাওয়া মানুষগুলোকে সারা বাংলাদেশের সারা জেলায় বিভাগে একটা করে হলেও দরকার। কারণ তারা অরিজিনাল দেশপ্রেমিক, তারা এই দেশকে ভালোবাসে, তারা এই দেশের মানুষকে ভালোবাসে। তারা এই দেশের মানুষকে ভালো না বাসলে সীমান্তে গুলি করার পর। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।